সবাইকে স্বাগতম এইচএসসি লেভেলের প্যাসেজ ন্যারেশনের জন্য। ন্যারেশনটা আলোচনা করার আগে আমাদেরকে স্পেশালি প্যাসেজ ন্যারেশনটা আলোচনা করার আগে সেন্টেন্স ন্যারেশনের আইডিয়াটা স্পষ্ট থাকতে হবে। চলো প্রথমে আমরা ন্যারেশনের একটা নিয়ম আছে, অনেকগুলো নিয়ম, চার্ট সাধারণত বিভিন্ন বইয়ে বা অনেক শিক্ষকরা আছেন টেন্সের মাধ্যমে পড়ান। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। সেক্ষেত্রে দেখা যায় টেন্সের সেন্সটা স্পষ্ট না থাকলে ন্যারেশনটা ধরতে পারে খুব কষ্ট হয়ে যায়। আর আমি যে নিয়মটা এখন বলতে যাচ্ছি এটার জন্য সেন্স অফ টেন্স খুব বেশি ভালো থাকতে হবে তা না, মোটামুটি থাকলে হবে, আর না থাকলেও আশা করি হবে। তো শুরু করি। ন্যারেশনটা আসলে কি শুরু করলাম। ন্যারেশনের নিয়ম হচ্ছে এক ধাপ পাস্ট। এক ধাপ পাস্ট কথাটা কি, এই কথাটা বলার সাথে সাথেই প্রশ্ন আসতে পারে এক ধাপ পাস্ট জিনিসটা আবার কি। এক ধাপ পাস্ট জিনিসটা হচ্ছে যদি কোথাও আমরা ইজ দেখি আমরা ধরে নেব এর এক ধাপ পাস্ট হচ্ছে ওয়াজ। এভাবে করে আর এর এক ধাপ পাস্ট হচ্ছে ওয়্যার। ওয়াজ এর এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড বিন। ওয়্যার, ওয়াজ আর ওয়্যার একই ক্যারেক্টার, সে কারণে এই দুটারই এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড বিন। গো বা গোস এদের এক ধাপ পাস্ট হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট এর এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড গন। অনুরূপভাবে প্লে ভার্বটার এক ধাপ পাস্ট হচ্ছে প্লেড। প্লেড ভার্বটার এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড প্লেড। অনুরূপভাবে একই ভার্ব আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা, সেটা সি মানে দেখা, এর এক ধাপ পাস্ট হচ্ছে সো। আবার যদি আমরা সো এর এক ধাপ পাস্ট করতে যাই সেটা হবে হ্যাড সিন। রাইট এর এক ধাপ পাস্ট হচ্ছে রোট। রোট এর এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড রিটেন। ইট বা ইটস এর এক ধাপ পাস্ট হচ্ছে অ্যাট। অ্যাট এর এক ধাপ পাস্ট হচ্ছে হ্যাড ইটেন। অনুরূপভাবে উইল এর এক ধাপ পাস্ট হচ্ছে উড। ক্যান এর এক ধাপ পাস্ট হচ্ছে কুড। মে এর এক ধাপ পাস্ট হচ্ছে মাইট। তো এক ধাপ পাস্ট যখন বলছিলাম একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা যখন একটা প্রেজেন্ট ফর্মের এক ধাপ পাস্ট করছি ওইটা এক ধাপ পাস্ট হচ্ছে ইজ, যেমন ওয়াজ হচ্ছে। এবার ওয়াজ যখন যাচ্ছি ওয়াজ এর এক ধাপ পাস্ট খেয়াল করে দেখি আমরা হ্যাড বিন হয়ে যাচ্ছে। অর্থাৎ যতটা পাস্ট আছে পাস্টের এক ধাপ পাস্ট করতে দেখা যাচ্ছে কি আমরা বারবার হ্যাড পাচ্ছি, তাই না? এই যে হ্যাড পাচ্ছি, অর্থাৎ পাস্ট কোনো জিনিসের কোনো ভার্বের এক ধাপ পাস্ট করতে গেলে হয়ে যাচ্ছে হ্যাডওয়ালা একটা আমরা ভার্ব পাই এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বলে এটাকে। যেমন ওয়েন্ট এর এক ধাপ পাস্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে এবং ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন আছে। অনুরূপভাবে প্লেড আমরা যখন এক ধাপ পাস্ট করতে যাচ্ছি দেখতে হ্যাড আছে। অর্থাৎ আমরা যখন কোনো পাস্ট ভার্বের আমরা এক ধাপ পাস্ট করব সেক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা হ্যাড কমন পাচ্ছি, এখানে হ্যাড পাচ্ছি, এখানেও পাচ্ছি। তারপর সি সো আমরা সো যখন দেখতে পাচ্ছি সো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে। তার মানে এটাকে যদি ঘুরে বলতাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে পাস্ট পারফেক্ট এসে টু হ্যাভের পাস্ট ফর্ম হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মিলে গেল। অর্থাৎ যদি টেন্স হিসেবেও যদি মাথায় রাখি আমাদের সমস্যা হবে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয়, যেমন আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট এটা হয়ে যাবে রোট এ লেটার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। মানে স্যারদের কথাও ঠিক আছে, আর এখানে আমরা এক ধাপ পাস্ট যদি বলি তাহলে টেন্সের কথার মাথায় না আনলেও হবে। এনিওয়ে, তো যেহেতু আমি এক ধাপ পাস্ট ব্যাপারটা ইন্ট্রোডিউস করাচ্ছি আমরা এক ধাপ পাস্ট ব্যাপারটাই মাথায় রাখলাম। অর্থাৎ তাহলে কার এক ধাপ পাস্ট করতে হবে প্রশ্নটা হচ্ছে যদি করা হয় যে, অর্থাৎ ন্যারেশনের নিয়ম হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তো বোঝা যায় নিশ্চয়ই। ইনভার্টেড কমা হচ্ছে এই যে জিনিসটা, তাই না? এই যে আমি এই শব্দটার দুই দিকে দুইটা ডাবল করে কি দিলাম, ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এনিওয়ে এটা আসতেছে না, এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমরা। যেমন এই ওয়ার্ডটা দুই পাশে আমরা ইনভার্টেড কমা দিতে পারি। যেমন ডি এর দুই পাশে আমরা একটা ইনভার্টেড কমা দিলাম, তাই না? এভাবে করে একটা ওয়ার্ডের দুই পাশে, একটা সেন্টেন্সের দুই পাশে ইনভার্টেড কমা আমরা ইউজ করতে পারি। তাহলে ইনভার্টেড কমা হচ্ছে এটা। ওকে ওকে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি থাকবে ওই বাক্যটি ভার্বের এক ধাপ পাস্ট করতে হবে।
এটা হচ্ছে আমাদের মূল বিষয়। ন্যারেশন নিয়মটা কি তাহলে? ন্যারেশনের নিয়ম হচ্ছে, আমার সাথে সাথে বললে বেশি ভালো হবে, ন্যারেশনের নিয়ম হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি থাকবে তার এক ধাপ পাস্ট হবে। ঠিক আছে, আমরা একটু ডিটেলসে চলে যাই, এখন দেখি তো এক ধাপ পাস্ট করি কিভাবে কি করতে হয়। আচ্ছা, তার আগে আমরা ভার্বের যেমন এক ধাপ পাস্ট হয়, কিছু কিছু শব্দ আছে ওগুলোকে অ্যাডভার্ব বলা হয়, যেহেতু অ্যাডভার্ব অফ টাইমের সাথে আসলে ভার্বের রিলেশন থাকে, তাই অ্যাডভার্ব অফ টাইমগুলো সাধারণত এক ধাপ পাস্ট হয়। আর ভার্বের যেভাবে করে এক ধাপ পাস্ট হয় আমরা দেখছি, নাও যদি হয় এর এক ধাপ পাস্ট হয়ে যায়, দেন আমি লিখেছি নাও হয়ে যায় দেন, টুমোরো হয়ে যায় দ্য নেক্সট ডে, এটা এক ধরনের এক ধাপ পাস্ট, কিন্তু যেহেতু ভার্বের সাথে রিলেটেড। টুডে হয়ে যায় দ্যাট ডে, টুনাইট হয়ে যায় দ্যাট নাইট, ইয়েস্টারডে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মানে আগের দিন আর কি। আমি যদি বলেন গতকালকে দেখা হয়েছে, তো আমি যদি 3-4 দিন পরে বলি ভাই আপনারা ওই তার আগের দিন বলছি না আসবেন, লাইক দিস। লাস্টটাও প্রিভিয়াসের মতো হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে লাস্ট মান্থ হয় দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট যদি হয় লাস্ট ডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মোমেন্ট দ্য প্রিভিয়াস মোমেন্ট, এভাবে করে এক ধাপ পাস্ট হচ্ছে বিফোর। তাহলে এক ধাপ পাস্ট বিষয়টা আশা করি আমরা নিয়ন্ত্রণ আনতে পারলাম। দিস এর এক ধাপ পাস্ট আমরা দ্যাট বলবো, দিস এর এক ধাপ পাস্ট হয়ে যাবে দোজ। অর্থাৎ এরা যদি ভার্বের ইনভার্টেড কমার মধ্যে বাক্যে থাকে সেক্ষেত্রে এগুলা এক ধাপ পাস্ট এভাবে হয়ে যাবে। চলে যাই আমরা সেন্টেন্সে, সরাসরি চলে আসলাম। এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাতে নিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য আমাদের আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বলে এটাকে। আমি এগুলো বলে মাথা ভারী করতে চাচ্ছি, তবে একবার বলছি আমি। এই বাক্যের মধ্যে হিকু হচ্ছে রিপোর্টার, মানে যে কথাটা বলে, এই যে হিকু রিপোর্টার, কারণ সে এই কথাটা বলছে, এই কথাটা হিকুর মুখ দিয়ে বের হয়েছে, তাই হিকুকে বলা হচ্ছে রিপোর্টার। আর এই ভার্বটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, অর্থাৎ রিপোর্টার যে ভার্বটা ইউজ করে তাকে বলা হয় এখানে রিপোর্টার, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব। ওকে, তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ইউজ করব আমরা কনজাংশন হিসেবে। তার আগে আমরা বাংলাটা চিন্তা করি, দ্যাট আসবে না কি পরে দেখা যাবে না। হিকু সেড আই প্লে ফুটবল, এটা যদি একটা বাক্য হয় আমার এক ধাপ পাস্ট নিয়ম অনুযায়ী আমরা বলবো হিকু সেড দ্যাট, হিকু বলেছিল যে, হিকু সেড দিয়ে বলবো দ্যাট, বা টোল্ড দিতে পারে, এখানে মারামারির কোনো সুযোগ নাই। কেউ কেউ বলতে পারে যে দ্যাট হবে, সরি সেড হতে পারে বা টোল্ড হতে পারে, সেডও ঠিক টোল্ডও ঠিক, এতে খুব বেশি আসলে কিছু যায় আসে না। হিকু সেড দ্যাট, হিকু বলেছিল যে, আইটা এখানে কে? হ্যাঁ, হিকু। তা আমরা লিখতে পারি হিকু সেড দ্যাট, হিকু আরেকবার লিখলে বেশি দেখাতে লিখলাম হি, হিকু সেড দ্যাট হি, এক ধাপ পাস্ট কি প্লেয়ার, হি প্লেড ফুটবল। এই হচ্ছে আমাদের ন্যারেশনটা, নিয়ম অনুযায়ী আমরা করে ফেললাম। যেমন প্লে এক ধাপ পাস্ট কি দিয়ে দিলাম আমরা এখানে, প্লেড। তো প্রতিটা জায়গায় আমরা সেই কাজটা করব। তাহলে হিকু সেড দ্যাট, হিকু বলেছিল যে, বাংলাটা কল্পনা করতে হবে, কল্পনা করলে মজা পাওয়া যাবে। অর্থাৎ ন্যারেশন হচ্ছে যে দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তির কথা আরেকজন ব্যক্তি এসে কাউকে বর্ণনা করে বলা, তার নাম হচ্ছে ন্যারেশন বা বর্ণনা। তাহলে কি হচ্ছে, হিকু সেইড আই গো টু মার্কেট, এটা কি হবে, এটা হবে হিকু সেইড দ্যাট, এই যে হিকু সেইড দ্যাট, এই আইটাকে, এই আইটা নিশ্চয়ই হিকু, তাই হবে হি। আবার হিকু দিতে পারতাম, আমরা বলতে পারতাম হিকু সেইড দ্যাট হিকু ওয়েন্ট টু মার্কেট, তাহলে গো এর একদম পাস কি হবে, ওয়েন্ট টু মার্কেট। অনুরূপভাবে আমরা চিন্তা করি রনি সেইড দ্যাট, এটা করে দেখি তো, রনি সেইড দ্যাট রনি হ্যাড রিটেন আ লেটার, কারণ রোডের একদম পাস কি হবে, রিটেন। পৃথিবীর যত ভার্ব আছে তাদের সকল এই সিস্টেমে যাবে। তাহলে চলে রনি সেইড আই ড্রোভ দ্য কার, এটা হবে রনি সেইড দ্যাট হি হ্যাড ড্রিভেন দ্য কার, যেহেতু ড্রোভ আছে, ড্রিভেন দ্য কার। হিকু সেইড দ্যাট, এটা কি হবে, হিকু সেইড আই উইল প্লে ফুটবল, হিকু সেইড দ্যাট হি উড প্লে ফুটবল, যে উইল এক ধাপ পাস কি হয়ে যাবে, উড। বাংলা করলে দ্বারা হিকু বলেছিল যে সে ফুটবল খেলতো। অনুরূপভাবে হিকু সেইড দ্যাট হি কুড গো টু মার্কেট, এ কিন্তু হবে না, আবার উইল ক্যান
কুড, মে এদের পরে যে ভার্বটা থাকে এরা বেস ফর্ম থেকে যাবে, কারণ আদার্সের পরে আই মিন মডেল ভার্বের পরে মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না, সো এই ভার্বগুলো এক ধাপ পাস্ট হবে না। চলে আসি আমরা হিকু টুক্কা, নামগুলো একটু উদ্ভট হওয়ার কারণে আমি দুঃখিত। টুক্কা সেইড আই হ্যাভ হ্যাড আ ভেরি নাইস কার, এটা হবে টুক্কা সেইড দ্যাট হি হ্যাড আ ভেরি নাইস কার। কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে না? আসলে অদ্ভুত হোক যে নিয়ম অনুযায়ী আমাদের এই হ্যাভটা এক ধাপ পাস্ট হ্যাড হয়েই যাবে, তার মানে এখানে দুটো হ্যাড হচ্ছে, তাই না? তাহলে টুক্কা সেইড দ্যাট হি হ্যাড আ ভেরি নাইস কার। চলে আসি এখানে টুক্কা সেইড টু লুক্কা দ্যাট হিজ কার, এই ইউটাকে এখানে টুক্কা এখানে কাকে বলছে? লুক্কাকে। সো এখানে এই ইউটা হচ্ছে লুক্কা, তাহলে হয়ে যাবে ব্র্যাকেটে আমরা লুক্কা দিলে ভালো হবে, অর্থাৎ টুক্কা সেড টু লুক্কা দ্যাট হিজ, কি হয়ে যাবে এটা? হিজ কার হ্যাড টু ডোরস, তার গাড়ির দুইটা দরজা ছিল। অনুরূপভাবে হিকু সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, এটা আর এক ধাপ পাস্ট আর হবে না, কারণ আমরা দেখেছিলাম যে প্লেডের এক ধাপ পাস্ট হ্যাড প্লেড হইতে পারে, কিন্তু হ্যাড প্লেড কোথাও আমরা পাই না। হ্যাড প্লেড, হ্যাড গন, হ্যাড ইটেন, এগুলোর কোনো একটা পাস্ট হয় না। অর্থাৎ বিল্ডিংটা যদি 3 তলা হয় তাহলে 4 তলা যাওয়ার প্রশ্ন হয় না। ভার্বের তো আছে 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট, এই 3টা পাস্টই তার হয়। প্রেজেন্ট থেকে পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হতে হবে, এর উপরে আমাদের কোনো টেন্স নাই। এনিওয়ে, তাহলে বোঝা গেল পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা যা আছে তাই বসে যাবে, কোনো টেন্স চেঞ্জ, কোনো একটা পাস হওয়ার সুযোগ এখানে নাই। তাহলে হিকু সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, তাই হবে হিকু সেড দ্যাট হি ওয়াজ কিকিং দ্য বল, এটা হবে হিকু সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং আ লেটার। হিকু সেড দ্যাট, এখানে উইটা আসলে আমরা উইউ দিতে পারি, কারণ সে কাকে বলছে এখানে উল্লেখ নাই। হিকু সেড টু মি যদি হইতো তাহলে আমরা বলতে পারতাম হিকু সেড টু মি দ্যাট উই হ্যাড বিন ড্রাইভিং দ্য কার। যেহেতু এখানে আমি নাই, আমি বলতে পারি এটা হিকু সেড দ্যাট দে হ্যাড বিন, হয়তো হিকুর সাথে কেউ ছিল, রহিম, করিম, জব্বার, তাহলে হিকু সেড দ্যাট দে হ্যাড বিন ড্রাইভিং দ্য কার। এভাবে করে সবগুলো ট্রাই করো, দেখবা তুমি পারবা ইনশাআল্লাহ। চলে আসি সাকিব সেড দ্যাট হি ওয়াজ ওয়েল দেন, এই যে এই ওয়ার্ড পেয়ে গেলাম, নাও দেন হয়ে যাবে। সাকিব আল হাসান সেড দ্যাট হি উড প্লে ওয়েল দ্য নেক্সট ডে, আমরা জানি টুমরোর একটা পাস্ট হচ্ছে দ্য নেক্সট ডে। সাকিব আল হাসান সেড আশরাফুল উইল প্লে ওয়েল টুডে, তাহলে কি হচ্ছে এখানে? সাকিব আল হাসান said that Ashraful would play well that day. Bush, চলে আছে পরে, Bush said that I would meet Laden tonight. Bush said that he would meet Laden that night. অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 17 নম্বরে Obama said Mr. Bush said that Mr. Bush had met him, কারণ মিটা এখানে স্পিকারকে, এই মিটা সেই স্পিকার, আই মিন এখানে রিপোর্টার, তার পরিবর্তে হয়েছে। ওবামা said that Mr. Bush had met the previous day in Afghanistan. Obama, next চলে যাচ্ছে, Obama said that he had called Bush and Laden the previous month. Bush said that he had met Laden long before. Saqib Al Hasan said that he would take that bet that day. আশা করি একটা সেন্টেন্স এগুলো আমাদের মাথায় ঢুকে গিয়েছে, এবং না ঢুকলে বারবার শুনতে হবে। ডিফারেন্ট কিছু জিনিস এখানে আছে। ডিফারেন্ট হচ্ছে যে আমরা এতক্ষণ যে এক ধাপ পাস্ট করলাম, খেয়াল করে দেখো এখানে সবগুলো ভার্ব বাইরের, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা ছিল সেটা যদি পাস্ট থাকে সেই ক্ষেত্রেই কিন্তু এক ধাপ পাস্ট হবে। এই কথাটা শুরুতে বললাম না, বললে মাথায় একটু দাম ধরবে, তাই বললাম না। এখন একটু এতগুলো কথা শোনার পরে বললাম, আশা করি এটা একটু হালকা লাগবে। খেয়াল করে দেখো এইখানে রিপোর্টিং যে ভার্বটা আছে এই ভার্ব কিন্তু পাস্টে নাই, তার মানে এখন এই নিয়মটার কাজে আসবে। অর্থাৎ যদি ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে এই যদি ফিউচারে বা প্রেজেন্টে থাকে সেই ক্ষেত্রে ভিতরের এক ধাপ পাস্ট কখনোই হবে না। অর্থাৎ ভার্ব এবং ভার্ব রিলেটেড কোনো শব্দ পরিবর্তিত হবে, শুধু প্রোনাউন চেঞ্জ হতে পারে, যেমন আইটা এখানে সাকিব হি হয়ে যেতে পারে। এইটা হচ্ছে ডিফারেন্ট। আর এর মধ্যে আবার ইউনিভার্সাল ট্রুথ কিছু বিষয় আছে। ইউনিভার্সাল ট্রুথ কখনো এক ধাপ পাস্ট হয় না, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। যদি বলি ওয়াজ তাহলে পন্থা ছিল, তাহলে এখন আর সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
হ্যাঁ ছিল না, এই কথা বলা যায় না। সো ইউনিভার্সাল ট্রুথ কখনো, যেমন মা আমাদেরকে, মা তার সন্তানকে ভালোবাসে, এটা কখনোই হবে না মা তার সন্তানকে ভালোবেসেছিল। সো ইউনিভার্সাল ট্রুথগুলো একদম পাস্ট হবে না, এখানে একটু ডিফারেন্ট ওয়ান্সের মধ্যে পড়ে গিয়েছে। আসি আমরা করি একটু। সাকিব আল হাসান সেড আই এম ওয়েল নাও। সো দেখা যাচ্ছে কি সাকিব সেইস দ্যাট হি ইজ ওয়েল নাও, নাওই থাকছে, এখানে দেন হচ্ছে না, আর এখানে ইজ হয়ে গিয়েছে, কারণ এখানে আয়ের পরিবর্তে এখানে হি হয়েছিল, হয়ে গিয়েছে, তাই এখানে হ্যাঁ এম আর থাকতেছে না, আই ছিল তাই এখানে এম হয়েছিল। তার মানে টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই আছে। তা অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে থাকে, সেই ক্ষেত্রে ভিতরে এক ধাপ পাস্ট এই সূত্রটা কাজে দিবে। আমি নেরেশনের নিয়মটা এখানে কাজে দিবে না, টেন্স পরিবর্তনের কাজটা এখানে আর কাজে আসবে না। সাকিব আল হাসান উইল সে দ্যাট, হ্যাঁ উইল সে আই উইল প্লে ওয়েল টুমোরো, এখানে টুমোরো দ্য নেক্সট ডে হবে না, উইল এখানে উড হবে না, লক্ষণীয় বিষয়তে। যেমন সাকিব আল হাসান উইল সে দ্যাট হি উইল প্লে ওয়েল দ্য নেক্সট ডে না হয় টুমোরোই আছে, কারণ এখানে কি হচ্ছে উইল প্লে উড প্লে হয় না, কারণ এখানে রিপোর্টিং যে ভার্বটা ছিল এটা ফিউচার আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে বা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে ভিতরে এক ধাপ পাস্ট আর কার্যকর হবে না। আর ইউনিভার্সাল ট্রুথ ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয় সেই ক্ষেত্রেও লাভ হবে না, অর্থাৎ বাইরে যে টেন্সটা আছে এটা প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ সাধারণত প্রেজেন্ট টেন্সেই হয়। যেমন দ্য টিচার সেইড অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা হয়ে যাবে দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওয়াজ দ্য বেস্ট পলিসি হবে না, শুনতে ব্যাখ্যা মনে হয়। দ্য টিচার সেইড এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হবে, যেমন এখানে এক ধাপ পাস্ট হওয়ার কথা ছিল, রিপোর্টিং ভার্বটা পাস্ট হওয়ার কারণে কিন্তু হবে না, এখানে হবে দ্য টিচার সেইড দ্যাট এভরি মাদার লাভস, লাভড হবে না, লাভস হার চিলড্রেনই থাকবে। তাহের সেইড এভরি রোজ হ্যাজ থর্নস, তাহের কেউ একজন হবে, সে বলেছে প্রত্যেক রোজ গোলাপ ফুলেরই কাঁটা থাকে থাকে। এখন যদি বলি হ্যাড, হ্যাঁ তাহলে কি হবে, ছিল এখন আর নাই, ব্যাপারটা এমন হয় না। সো ইউনিভার্সাল ট্রুথ কথাগুলো একদম পাস্ট হবে না, এখানে ভার্বটা পাস্ট হওয়া সত্ত্বেও। তাহের সেড দ্যাট এভরি রোজ হ্যাজ থর্নস, এটাই হবে। মনে হয় ডিফারেন্ট আমরা বুঝে গিয়েছি। চলে আসি আমরা ডিফারেন্ট ওয়ান্স, এখানে কিছু আছে ডিফারেন্ট ওয়ানের মধ্যে, যেমন যদি গুড মর্নিং বলে আই সেড টু হিম গুড মর্নিং, এখানে আসলে একজন আরেকজনকে কি করতেছে, মানে আই উইশ ইউ গুড মর্নিং, অর্থাৎ আমি তোমার সুপ্রভাত কামনা করছি। হ্যাঁ এটার এই গুড মর্নিং অর্থ হচ্ছে, যদি ভেঙে বলি, হাই ম্যান আই উইশ ইউ গুড মর্নিং, আমি তোমার সুপ্রভাত কামনা করছি, এটা হচ্ছে সেন্টেন্সটা। তাই এখানে শুধুমাত্র দুটো শব্দ দিয়ে আমরা ওই সেন্টেন্সটা আমাদের এখানে উজ্জ্বল আছে, আমাদের কল্পনা করতে হবে এইভাবে। সো যখন দেখতে পাচ্ছি উইশ করছে, তা আমরা এখানে সেইডের পরিবর্তে আমরা উইশড দিলাম, অর্থাৎ আই সেড টু হিম গুড মর্নিং আমরা বলবো আই উইশড হিম গুড মর্নিং। তাহলে দেখি আমরা পারি কিনা 2 নম্বরটা, আই সেড টু হিম গুড ইভিনিং, এটা নিশ্চয় হয়ে যাবে আই উইশড হিম গুড ইভিনিং। আই সেড টু হিম গুড বাই, বিদায় জানিয়েছি, তাই নিশ্চয়ই এখানে উইশড হবে না, বিদায় জানো মানে বিট, মানে বিদায় জানো প্রেজেন্টের পাস্ট হচ্ছে বেইট, অর্থাৎ সেড যেহেতু আছে আমরা বললাম হবে আই বেইড হিম গুড বাই, আমি তাকে শুভ বিদায় জানিয়েছিলাম। তাহলে আন্দু সেড টু গান্দু, মানে আন্দু গান্দুকে কি হচ্ছে গুড বাই, তাই আন্দু বেইড গান্দু গুড বাই। আই সেড টু হিম থ্যাংক ইউ, তাহলে কি হয়েছে এখানে, আমি উইশও করলাম না, বিদায় জানালাম না, কেউ থ্যাংক ইউ বলেছি, অর্থাৎ আমি যদি বলে থাকি আই থ্যাংক টিম, কাজ হয়ে গেছে। নেশনে মানে আমাকে বর্ণনা করা, আমি তাকে কি বলেছিলাম, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, তাই যে বললাম আই থ্যাংক টিম, হয়ে গেল। আন্দু সেড টু গান্দু থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হবে আন্দু থ্যাংকড গান্দু ভেরি মাচ, হয়ে গেল। আমার ন্যারেশন মানে কি, আমাকে এটা বর্ণনা করে বলে কে কি বলেছিল। আই সেড টু হিম ইউ আর এ লায়ার, অর্থাৎ আমি তাকে মিথ্যাবাদী বলে ডেকেছিলাম, এই কারণে আমরা সেইটা যে কল দিয়ে দিলাম। তাহলে আই সেড টু হিম জায়গায় আমরা কল কেন দিলাম, তাকে মিথ্যাবাদী বলে ডাক দিয়েছি। আমি যদি নোংরাভাবে বলি হি সেড টু মি আ বিচ, হ্যাঁ এটা হি কল্ড মি এ বিচ, সে আমাকে কুকুরের বাচ্চা বললো, তাহলে কল মানে ডাকা, এখানে নাম ধরে ডাকা, নাম দিয়ে দেয়। সো ইউ আর এ লায়ার, হি সেড টু মি হি সেড টু মি দ্যাট আই ওয়াজ এ লায়ার, এটাও ন্যারেশন হয়, বাট এটা শুনতে কেমন খ্যাত লাগে। কিন্তু এটা যদি বলো আই কল্ড হিম এ লায়ার, যদি বলতাম আই সেড টু হিম দ্যাট হি ওয়াজ এ লায়ার, এটা হইতো। আর এটা হচ্ছে এখানে আমি এভাবে বলতে পারি আই কল্ড হিম এ লায়ার, খুব স্মার্ট হয়ে যাচ্ছে, আমি তাকে মিথ্যাবাদী বলে ডেকেছিলাম। অনুরূপভাবে আমরা চলে আসি এখানে, আমি রোনালদিনহো সেইড টু মাইকেল বালাক, দুজনই ফুটবলার, বিখ্যাত ফুটবলার ছিল, এটা এখন খেলে না মনে হয়। রোনালদিনহো মাইকেল বালাককে কি বলে, ইউ আর এ ম্যারাডোনা, অর্থাৎ আমরা বলতে পারি রোনালদিনহো কল্ড, হ্যাঁ কি এটা কল্ড মাইকেল বালাক আ ম্যারাডোনা, রোনালদিনহো মাইকেল বালাককে একজন ম্যারাডোনা বলে ডাকলো। চলে আসি আমরা এখানে,
রাজা said to me you are an honest man, তার মানে এটা যদি আমরা বলি রাজা তাকে অনেস্ট ম্যান হিসেবে ডাকেছে, আমরা বলতে পারি রাজা called me, তাই না? রাজা আমাকে কি নামে ডাকলো? সৎ মানুষ। রাজা called me an honest man, এটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝে গিয়েছি, এগুলো আমাদের প্রেজেন্টেশন লাগবে, তাই আমরা টাচ করে যাচ্ছি। আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমার said বা told না দিয়ে আমরা asked দিতে হবে। কেন দিই? কারণ প্রশ্ন করেছে, তাই। ভেরি সিম্পল। দেখো তো এখানে এক দা পাস্ট হয় কিনা, নিয়ম কিন্তু চেঞ্জ হবে না, এক দা পাস্ট হবে, জাস্ট খালি এখানে নতুন করে asked যুক্ত হবে, মানে said এর পরিবর্তে। তো হি said to me what are you doing now, মানে সে জিজ্ঞেস করেছে না যে তুমি এখন কি করছো, জানতে চাইছে, তাই আমি বললাম তো হি asked me। আমি said to তুমি বললে হইতো না, মানে মিনিং যাচ্ছে না, সো এখানে আমাদের asked দিতে হবে। তাহলে তহিদ asked, আরো ঘুরে বলতে পারতাম তহিদ wanted to know, জানতে চেয়েছিল what I was doing, এটাও কিন্তু হয়। তহিদ wanted to know, জানতে চেয়েছিল what I was doing, দেন আমি তখন কি করছিলাম, এটাও কিন্তু হবে। কিন্তু আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা এভাবেই করি, তহিদ asked me what I was doing। দেখো তো এক ধাপ পাস্ট হয়েছে কিনা। একটা লক্ষণীয় বেশি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ন্যারেশন করার পরে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এখানে আইটা হচ্ছে হ্যাঁ এই ইউ ছিল, তো ইউটা মানে যেহেতু কথা হচ্ছে আমার আর তহিদের মধ্যে, তার মানে সেই ইউ বলতে আমাকে বোঝাচ্ছে, তাই আমি এখানে আই দিয়ে দিলাম। আর দ্যাটের পরিবর্তে যে ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা থাকবে ওটা এই জায়গায় বসে যাবে। ইন্টারোগেটিভ প্রোনাউন ডাব্লিউ যদি থাকে সেক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে ডাব্লিউটা হ্যাঁ দ্যাটের জায়গায় বসে যাবে। এবং সাবজেক্টটা যেমন এখানে ছিল, আরটা কোথায় ছিল? সাবজেক্টের আগে, ভার্বটা এই আরটা চলে আসছে সাবজেক্টের পরে, আই মিন আরটা আর ওয়াই হয় না, কারণ ইউটা মিন করেছে আমাকে, যেহেতু আমি আসছি তাই এখানে ওয়াজ হয়ে গেল। যেখানে আবার ইউ যদি বলবৎ থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার দিতাম। এনিওয়ে আজ আমরা জানি নাওটা দেন হয়ে গিয়েছে, তার মানে এখানে এক ধাপ পাঁচটা কার্যকরী হবে, শুধুমাত্র নতুন করে এখানে আমাদের আক্স যুক্ত হবে। তাই আসি, তৌহিদ said to মৌলভী হোয়াট আর ইউ ডুইং টুডে, আমরা বলবো যে তৌহিদ asked মৌলভী হোয়াট, ইউটাকে নিশ্চয়ই মৌলভী, এখানে কে, তাহলে হোয়াট মৌলভী was doing that day। মৌলবী দুইবার বললে যেহেতু বৃষ্টি দেখায় আমরা বলতে পারি হি, ব্র্যাকেটে আমরা মৌলবী দিতে পারি। হি said to me what did you see there in Dhaka last week। ওকে, হি asked me what এর জায়গায় থাকবে ইউটা নিশ্চয়ই, যেহেতু আমি, হ্যাঁ what I had seen হবে, কারণ এখানে ডিড থাকার কারণে আমরা বুঝতে পারছি এটা আসলে সি না, এটা হচ্ছে সো। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিটা আসলে এখানে কিসের কাজ করেছে, সো এর কাজ করেছে, কারণ এখানে ডিড আছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, কারণ ডিডটা আমরা এখানে দেখতে পাবো না, আমরা দেখতে পাবো এখানে হ্যাড সিন, অর্থাৎ এটা হবে হি আস্কড মি হোয়াট আই হ্যাড সিন দেয়ার ইন ঢাকা দ্য প্রিভিয়াস উইক। অনুরূপভাবে চার নাম্বার, হি সেড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইন টাইম। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় এখানে ডাব্লিউএইচ নাই, ডাব্লিউ যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ওয়েদার বা ইফ দিব। খুব বেশি প্রচলিত হচ্ছে ইফ দেওয়া, ইফটা মিনিং সুন্দর হয় না বলে আমার কাছে মনে হয়, তাই আমি ইফ না দিয়ে ওয়েদার দেওয়াটাই আমি তোমাদেরকে প্রিফার করব। হি আস্কড মি ওয়েদার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক ইন টাইম, অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কাজটি সময়মতো করেছিলাম কি না। তাহলে ইফ দিলে হয় সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি যদি সময়মতো কাজটি করেছিলাম, এমন একটা মিনিং দাঁড়ায়। মিনিংটা কেমন যেন আমার কাছে আনস্মার্ট মনে হয়, তেমন হচ্ছে ওয়েদার দেওয়াটা বেটার হবে, অর্থাৎ ইফ বা ওয়েদার দুটোই চলবে। হি সেড টু মি হ্যাজ ফারুক প্লেড টুডে ইন দ্য ফিল্ড, এটা হবে হি আস্কড মি ওয়েদার ফারুক, যেহেতু এখানে ফারুকটা আমিও না হিও না, ফারুক সরাসরি বসে যাবে। হি আস্কড মি ওয়েদার ফারুক হ্যাড প্লেড, এই যে হ্যাজ এর একটা পাস্ট হ্যাড হয়ে যাবে, হ্যাড প্লেড দ্যাট ডে ইন দ্য ফিল্ড। অনুভাবে হি সেড টু মি ডু ইউ হিয়ার মি, হি আস্কড মি ইফ ওয়েদার আই হ্যাড হার্ড হিম, না সরি আই হিয়ার্ড হিম হবে, যেহেতু এখানে ডু আছে তার মানে প্রেজেন্ট মিন করতেছে হিয়ারটাকে। whether I heard him চলে যায় আমরা। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা চাইলে করতে পারবো। একটু পরে দেখে ট্রাই করো, আশা করি পারবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স নাথিং নিউ, ওইখানে এক ধাপ পাস্ট হবে। কি আছে এখানে দেখো তো, এম হয়ে যাবে ওয়াজ, হয়েছে। নতুন হিসেবে এসেছে সেইডের পরিবর্তে এক্সক্লেইমড, অর্থাৎ শেলি সেইড হাউ ক্লেভার আই অ্যাম, অর্থাৎ সে অবাক হয়েছিল, এক্সক্লেইমড অবাক হয়েছিল দ্যাট যে, হ্যাঁ কি যে শেখ যে খুব বেশি ক্লেভার হয়েছিল, তাই না। যে এখানে এ হচ্ছে সাবজেক্ট, এই আইটাকে
এই হচ্ছে হি শেলি, একটা ছেলের নাম, একটা লেখকের নাম। শেলি মেয়ের নাম ধরলে শি দেওয়া যেতে পারে, সমস্যা না। তাহলে এটাকে তিনভাবে করা যায়। আমরা দেখলাম শেলি এক্সক্লেম দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার, বি এক্সক্লেম উইথ জয় আমরা ইউজ করতে পারি এখানে, হ্যাঁ, যেহেতু এখানে কোনো সাইন নাই, তারপর আমরা যদি মনে করে থাকি যে সে আনন্দের সাথে কথা বলেছে, তো আমরা এটা ইউজ করতে পারবো। শেলি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, মানে সে অবাক হয়ে বলছে যে সে কিনা হি ওয়াজ ভেরি ক্লেভার, তাই আমরা এটাও বলতে পারি। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এই টাইপের বাক্যে আমরা এটা করলে বেটার হয়ে যাবে। অর্থাৎ শেলি এক্সক্লেমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। চলে আসে দেখি এটা আমরা পারি কিনা। লুক্কা সেড টু জুক্কা, তাহলে লুক্কা এক্সক্লেমড টু জুক্কা দ্যাট, এই ইউটা হচ্ছে এখানে জুক্কা, দ্যাট জুক্কা ওয়াজ, এখানে আর ওয়ার হবে না যেহেতু জুক্কা চলে আসছে। জুক্কা ওয়াজ ভেরি ক্লেভার, হাওয়ার পরিবর্তে ভেরি হবে। আমরা যখন সেন্টেন্সের ট্রান্সফরমেশন করেছি আমরা সেখানে নিশ্চয়ই দেখেছি যে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করতে হয়। শেলি সেড ওয়াও সুইট দ্য বেবি ওয়াজ, এটা হয়ে যাবে শেলি এক্সক্লেমড দ্যাট দ্য বেবি হ্যাড বিন ভেরি সুইট। আমরা জানি ওয়াজ দ্য দ্য পাস্ট হ্যাড বিন, তার মানে কি ন্যারেশন নিয়ম কিন্তু আগের মতোই আছে, জাস্ট খালি অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমরা এখানে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতেছি, কখনো আস্কড কখনো এক্সক্লেমড। আমরা একটু পরে দেখব যে এখানে এক্সক্লেমড উইথ সরো দিলাম একই জিনিস, কারণ এলাসের মাধ্যমে বুঝতে পারছি আমরা এখানে, হ্যাঁ, দুঃখের সাথে সে এক্সক্লেম হয়েছে, তাই এখানে হচ্ছে শেলি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডার, এই যে এম এর দ্য পাস্ট ওয়াজ হয়ে গেছে, অর্থাৎ তার কিছু করার নেই। সুমন সেইড হুররা মাই টিম হ্যাজ ওয়ান, আমাদের সেই সুমন ভাই বলেছে, সুমন এক্সক্লেমড উইথ, নিশ্চয়ই এখানে সরো হবে না, উইথ জয় দ্যাট হিজ টিম, মাই টিমটা কিন্তু হিজ টিম হ্যাড ওয়ান, এক দ্য পাস্ট কিন্তু চেঞ্জ হয় নাই, লক্ষ্য করেছো। সখিনা said, oh what a nice flower it is, নিশ্চয়ই সে খুশি হয়েছে, আমরা বলতে পারি সখিনা exclaimed with surprise বলতে পারি, বা joy that the flower, that it was a very nice flower। এভাবে করে আশা করি আমরা বুঝে গেছি যে কিভাবে করে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো করতে হবে। অপারেটিভ সেন্টেন্স আসলে দুয়াবাচক শব্দ, যেহেতু এখানে ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম, আমাকে একজন দোয়া করেছে বাবা, তাই আমি বললাম ফাদার প্রেড ফর মি। ফাদার টোল্ড মি দিলে সুন্দর হয় না, আস্কড মি বলে সুন্দর হয় না, হ্যাঁ, এখানে বললাম ফাদার প্রেড ফর মি দ্যাট, হ্যাঁ, আমার জন্য দোয়া করলো দ্যাট যে, বা যেন আই মাইট, এই যে মেয়ের একদম পাস্ট হয়ে গেছে, হ্যাঁ, আই মাইট, ইউটাকে আমি না, এই যে আমি, তাহলে এটা হবে ফাদার প্রেড ফর মি দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম, এই যে মাইট একদম পাস্ট হয়ে গেছে, আর আমরা জানি পাসের একদম পাস্ট হবে না কারণ আদার সেপার ফর্ম চেঞ্জ হয় না। এটা এভাবে করতে পারতাম, ফাদার প্রেড প্রার্থনা করলো সো দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন, তাই না। ফাদার প্রেড ফর মাই পাসিং ইন দ্য এক্সাম, এটাও হইতে পারে, কারণ আমার কথা হচ্ছে এখানে এক্সপ্রেশন করা যে বাবা কি বলতে চেয়েছে। এ হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। চলে যাই আমরা পরবর্তীতে ইম্পারেটিভ সেন্টেন্সে। আসলে একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে এখানে এক ধাপ পাস্ট হয় না, এটা ভার্বের আগে জাস্ট টু দিলে মিনিংটা চলে আসে, তাই এক ধাপ পাস্ট করতে হয় না। তাহলে এক ধাপ পাস্টটা এখানে আসলে এই ভার্বের সাথে লুকায় যায় আর আমাদের কাজ করতে হয় না। এবং দেখা যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অনেকগুলো জিনিস ইউজ করতে, টোল্ড ইউজ করতে পারি, তারপরে ওয়ার্ডার ইউজ করতে পারি, অ্যাডভাইস ইউজ করতে পারি, কমান্ডেড ইউজ করতে পারি, রিকোয়েস্টেড ইউজ করতে পারি। আচ্ছা স্যার, কখন ওয়ার্ডার দিবে, কখন অ্যাডভাইস দিবে, কখন রিকোয়েস্ট দিবে? হ্যাঁ, তোমার যদি মনে হয় দুজন ব্যক্তির কথার মধ্যে এখানে ওয়ার্ডার বোঝাচ্ছে তাই ওয়ার্ডার দিবা, অ্যাডভাইস বোঝাচ্ছে তাহলে অ্যাডভাইস দিবা, কমান্ড বোঝাচ্ছে কমান্ড দিবা। কীভাবে বুঝবো? কখনো কখনো স্পিকারদের রিলেশনের মধ্যে ডিপেন্ড করে এটা টোল্ড হবে নাকি ওয়ার্ডার হবে নাকি অ্যাডভাইসড হবে, এটা বাক্য দেখলে বোঝা যাবে আশা করি। যেমন এখানে আমরা তিনটা দিলেই হবে, সেখানে আকিব আলবি সেইড টু আকিব টু গো, আলবি সেইড টু আকিব গো অ্যাওয়ে, আলবি আকিকে বললো এখান থেকে চলে যাও। আমরা বলছি আলবি টোল্ড আকিব, আলবি আকিকে বললো টু গো অ্যাওয়ে, এখান থেকে চলে যেতে। আমাদের কিন্তু নারেশন হয়ে গিয়েছে। তাহলে অপটেটিভে কি হচ্ছে, এক ধাপ পাঁচটা হয় না, কারণ টু এর পরে ভার্বে এক ধাপ হওয়া সম্ভব না। তো এখানে অর্ডার দিলে হয়তো এখানে আমরা রিলেশনটা যেহেতু জানি না, তাই যে কোনো ফরম্যাটে এটা অ্যান্সারটা কারেক্ট হওয়ার কথা, যদিও প্রচলিত নিয়ম অনুযায়ী স্যাররা আমরা ম্যাক্সিমাম এই জিনিসটাকেই কারেক্ট ধরে নেয়।
চলে আসি দ্য টিচার সেড টু খালেদ স্পিক দ্য ট্রুথ। এখানে বুঝতে পারতেছি আমরা শিক্ষক খালেদকে বলেছে, হয়তো তার স্টুডেন্ট। আমরা যদি বলি দ্য টিচার অ্যাডভাইসড খালেদ টু স্পিক দ্য ট্রুথ হয়, টোল্ড বললে কিন্তু হবে, কিন্তু এখানে বেশ সুন্দর হয় কোনটা, অ্যাডভাইসড। স্বর্ণা সেড ল্যান্ড মি এ বুক, তাই না? স্বর্ণা বললো আমাকে বইটা ধার দাও। আমার মনে হচ্ছে এটা সে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, ধার দেওয়ার তো আসলে একটা কমান্ড হইতে পারে না, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি স্বর্ণা রিকোয়েস্টেড টু ল্যান্ড হার এ বুক। কমান্ড এখানে কোনো সুযোগ দিচ্ছে, অ্যাডভাইজের সুযোগ দেখছি না, টোল্ড দিলেও কিন্তু হবে। অর্থাৎ টোল্ডটা একটা নিরপেক্ষ একটা ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। এবং সেফ, যেমন রিড অ্যাটেন্টিভলি বলো, আলভি সেড টু আকিব রিড অ্যাটেন্টিভলি, এই টাইপের কথা সাধারণত সিনিয়র জুনিয়রদের মধ্যে হয়। সো আমরা বলতে পারি আলভি অ্যাডভাইসড আকিব টু রিড অ্যাটেন্টিভলি। নাফিজ সেড টু মি টু বিট দ্য থিফ, বুঝা হচ্ছে একজন আরেকজনকে এখানে কমান্ড করতেছে। আমরা বলতে পারি নাফিজা হয়তো অফিসার, এখানে সে হয়তো বা জুনিয়র অফিসার হতে পারে। নাফিজ অ্যাডভাইসড হইতে পারে, অ্যাডভাইস এখানে হবে সুন্দর হয় না, টোল্ড দিতে পারে, টোল্ড মিথুন টু বিট দ্য থিফ, এটা বেশি সুন্দর হয়। নাফিজ কমান্ডেড মিথুন টু বিট দ্য থিফ। ইম্পারেটিভ সেন্টেন্সে আর এক ধরনের আছে, সেটা হচ্ছে লেটার দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আসলে প্রস্তাব বোঝায়, তাই এখানে টোল্ড বা ইত্যাদি জিনিস না দিয়েও আমরা অন্য দিয়ে করতে পারি। সাধারণত বেশিরভাগ আমরা এই ফর্মটা দেখতে পাই, ফর্মেটটা যেমন ইমন সেড টু নাফিজ লেট আস গো ফর ওয়াক, চলো আমরা হেঁটে আসি। তাহলে এখানে আমরা প্রপোজ মানে প্রস্তাব করা রয়েছে, বুঝেছি বিধায় আমরা বললাম ইমন প্রপোজ টু নাফিজ, ইমন প্রপোজ করলো নাফিজকে, প্রস্তাব করলো দ্যাট যে দে মাইট, দেখো তো এখানে লুকায় আছে লেটারের মধ্যে হচ্ছে মে, অর্থাৎ দে মাইট গো আউট ফর এ ওয়াক, অর্থাৎ এখানে মেটা লুকানো আছে, লেটাসের মধ্যে মেটা লুকানো থাকে, তাই আমরা এখানে এক ধাপ পাস্ট আর গোকে ওয়েন্ট করার দরকার নাই, আমরা মাইটটা এক ধাপ পাস্ট হয়ে গিয়েছে। সো আমরা বলতে পারি এক ধাপ পাস্ট হয়ে গিয়েছে। ইমন টোল্ড নাফিজ টু গো আউট ফর এ ওয়াক, এটাও কিন্তু হয়, বাট এটা খুব কমই দেখেছো তোমরা। আবার ইমন প্রপোজ টু নাফিজ দ্যাট দে শুড গো আউট ফর ওয়াক, কোথাও এখানে মাইটের পরিতে শুডও দিতে পারতো, কুডও দিতে পারতো, বাস তোমরা বেশি দেখে থাকো মাইট। চলো আমরা দেখে করি। সুহাগ সেড টু মি, সুহাগ আমাকে বললো লেট আস প্লে, আমরা বলতে পারি সুহাগ প্রপোজ টু মি দ্যাট উই মাইট প্লে। তালহা সেড লেট আস কল ইন এ ডক্টর ফর ইনজি, তালহা প্রপোজড দ্যাট দে শুড কল ইন এ ডক্টর ফর ইনজি। আমি এখানে ইনজাম আমুল হককে বুঝাচ্ছিলাম, পাকিস্তানের তৎকালীন খুব ফেমাস প্লেয়ার ছিল। খালিদ মোহাম্মদ সুজন সেইট লেট আস ডু সামথিং ফর আওয়ার টিম এন্ড কান্ট্রি, আমি বলতে পারি খালিদ মোহাম্মদ সুজন প্রপোজড, তাই টু কাকে প্রপোজ করেছে এখানে নাই, তাই এখন টুর প্রসঙ্গটা আসতেছে না। খালিদ মোহাম্মদ সুজন প্রপোজ দ্যাট দে শুড ডু সামথিং ফর দেয়ার টিম অ্যান্ড দ্য কান্ট্রি। এভাবে করে বাকিগুলো আমরা পারবো আশা করি। আমার লেকচার এখানে শেষ, এখন আমরা এখানে আমার নাম্বার দেওয়া আছে, তারপরও হয়তো দ্রুত অনেক কথা, আসলে একটা লেকচারের মধ্যে ফুল ন্যারেশনটা সেন্টেন্সের উপরে শেষ করে ফেলাটা ভেরি টাফ জব আই থিঙ্ক। তারপর আমি চেষ্টা করেছি যারা এক ক্লাসে সব দেখতে চায়, আর সাধারণত এটা ইন্টারমিডিয়েট লেভেলের না হলে আমার এই কথাগুলো বুঝতে সমস্যা হবে। যারা এসএসসি বা জেএসসি লেভেলে আছো তোমরা বেসিক্যালি এই লেকচারটা শুনলে ন্যারেশনটা খুব বেশি উপকৃত হওয়ার সুযোগ নাই, কারণ এখানে প্রত্যেক জিনিস আমি খুব শর্ট এবং খুব কুইক করে দিয়ে গিয়েছি। কিন্তু যারা মোটামুটি এইচএসসি লেভেলে মিনিমাম একটু সেন্স আছে ন্যারেশন সম্পর্কে, আমি বিশ্বাস করি তোমাদের এত বড় একটা জিনিস আমি খুব অল্প সময়ে তোমাদেরকে রিবিল্ড করে দিতে পেরেছি, বা ধারণাটার মধ্যে কোনো নতুনত্ব আনতে পেরেছি, আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আমরা প্যাসেজ ন্যারেশনের উপরে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই বইগুলো আমার লেখা বইগুলোতে আমার মতোই ভাষাগুলো আছে। সো আমার লেকচারগুলো ভালো লেগে থাকলে তোমরা এই বইগুলো পড়লে ওই কথার মাধ্যমে ওই লেখাতে আমার কথা শুনতে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি